বাংলাদেশের রাজনীতির দাবার বোর্ডে এমন এক চাল দেওয়া হয়েছে যা এক মুহূর্তে পুরো খেলার চিত্রই পাল্টে দিয়েছে। যে চালে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর রাজা কার্যত কিস্তিমাত হয়ে গেছে। এই অভাবনীয় চালের পেছনের কারিগরের কোনো ঝানু রাজনীতিবিদ নন, বরং জামায়াতের ইসলামের শীর্ষস্থানীয় নেতা এবং দেশের আইন অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র অ্যাডভোকেট শিশির মনির। তার একটি আইনি ব্যাখ্যা যা আপাত দৃষ্টিতে একটি কৌশলগত মন্তব্য মাত্র, এখন বিএনপির জন্য এক প্রলয়ঙ্কারী ঝড়ের রূপ নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই এক চালেই বিএনপির বহুদিনের আরাধ্য তত্ত্বাবধায়ক সরকার নামক স্বপ্নের কফিনে শেষ ও সবচেয়ে ভারী পেরেকটি ঢুকে দেওয়া হয়েছে। এই ঘটনায় দলটির হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত যে তীব্র হতাশা ও চাপা ক্ষোভের আগুন জ্বলে উঠেছে তা দলটিকে এক অস্তিত্বের সংকটের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। এই রাজনৈতিক ভূমিকম্পের প্রেক্ষাপট বুঝতে হলে বিএনপির সাম্প্রতিক অবস্থার দিকে তাকাতে হবে। বেশ কিছুদিন ধরেই দলটি এক গভীর রাজনৈতিক চোরাবালিতে আটকে ছিল। সমালোচকদের ভাষায় দলটি কার্যত জাতীয়তাবাদী আপত্তি পার্টি এবং জাতীয়তাবাদী হতাশা পার্টিতে রূপান্তরিত হচ্ছিল। তাদের একের পর এক ঘোষিত কর্মসূচি ব্যর্থতার মুখ দেখছিল, যা তাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতাকে প্রশ্নের মুখে ফেলছিল। বিশেষ করে গণভবন ঘেরাওয়ের মতো একটি আগ্রাসী কর্মসূচি ঘোষণা করে শেষ পর্যন্ত সেই গণভবনেই সংলাপের বসার মতো পিছু হটা রাজনৈতিক পর্যবেক্ষকদের চোখে তাদের চরম দেউলিয়াত্বেরই নিদর্শন হিসেবে বিবেচিত হয়েছিল। একদিকে গণবিচ্ছিন্ন, অন্যদিকে পুরনো মিত্রদের আস্থাহীনতা, এই দুইয়ের জাতাকলে পিষ্ট হয়ে বিএনপি মরিয়া হয়ে এমন একটি সঞ্জীবনী সুধার সন্ধান করছিল যা তাদের ডুবন্ত তরিকে কুলে ভেরাতে পারে। অবশেষে তারা সেই কাঙ্ক্ষিত ট্রাম্প কার্ড খুঁজে পেয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবির মধ্যে তাদের পরিকল্পনা ছিল অত্যন্ত সুচিন্তিত এবং ধূর্ততায় পূর্ণ। তারা চেয়েছিল ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যেন অবিলম্বে একটি কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকারের খোলসে ঢুকে পড়ে। এই দাবির পেছনে লুকিয়েছিল এক গভীর রাজনৈতিক অভিসন্ধি। তাদের মূল লক্ষ্য ছিল অন্তর্বর্তী সরকারকে শুধুমাত্র রুটিন কাজে সীমাবদ্ধ করে ফেলা, যাতে তারা কোনো ধরনের নীতি নির্ধারণী বা সংস্কারমূলক পদক্ষেপে যেতে না পারে। বিশেষ করে যে জুলাই সনদকে কেন্দ্র করে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে দেশের মানুষ এবং অন্যান্য যুগান্তকারী সংস্কারের যে কর্মযজ্ঞ শুরু হয়েছে সেগুলোর চাকাকে থামিয়ে দেওয়াই ছিল বিএনপির প্রধান উদ্দেশ্য। তাদের হিসাব ছিল একবার সরকারকে তত্ত্বাবধায়ক মোড়ে ঠেলে দিতে পারলেই সংস্কারের সব দরজা বন্ধ হয়ে যাবে। এটি পরবর্তী নির্বাচনের আগে তাদের জন্য একটি অপরিবর্তিত এবং সুবিধাজনক রাজনৈতিক ময়দান তৈরি করবে। এই তীব্র খায়েশ বা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার আকাঙ্ক্ষাই ছিল বিএনপির তাদের রাজনৈতিক খুঁটি সাজাচ্ছিল। কিন্তু তাদের এই নিখুঁত পরিকল্পনার দেয়ালে প্রথম আঘাতটি আসে অপ্রত্যাশিতভাবে। খোদ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই সরকারের জনপ্রিয় উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের একটি বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের পর সরকারের পক্ষ থেকে যে সংশোধনী বার্তা দেওয়া হয় তাতেই ছিল স্পষ্ট অশনি সংকেত। সরকার দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেয় তারা কোনোভাবেই কেয়ারটেকার সরকারের রূপ নেবে না, বরং পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত এই সরকার তার সকল কার্যক্রম বিশেষ করে গণ দাবি অনুযায়ী সংস্কারমূলক কাজগুলোর পূর্ণ গতিতে চালিয়ে যাবে। নভেম্বরে উপদেষ্টা পরিষদের বৈঠক বন্ধ হয়ে যাবে। এই জাতীয় গুঞ্জনকেও উড়িয়ে দিয়ে সরকারের এই ঘোষণা ছিল বিএনপির দাবির প্রতি একটি শালীন কিন্তু দৃঢ় প্রত্যাখ্যান, যা তাদের আশায় প্রথম চির ধরিয়ে দেয়। তবে এই ঘটনাটি বিএনপির স্বপ্নকে শুধু ভেঙেই দেয়নি, একেবারে চুরমার করে দিয়েছে। সেই বজ্রপাতটি আসে অ্যাডভোকেট শিশির মনিরের কাছ থেকে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সংক্রান্ত যে মামলাটি এখন দেশের রাজনীতিতে কেন্দ্রবিন্দু, তিনি সেই মামলার অন্যতম প্রধান আইনজীবী। আদালতে তার যুক্তিতর্ক যে মামলার রায় নির্ধারণকে নিয়ামক ভূমিকা পালন করবে তা নিয়ে আইন অঙ্গনে কোনো সংশয় নেই। সেই শিশির মনির যখন প্রকাশ্যে ঘোষণা দেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আদালত কর্তৃক পুনর্বহাল হয়ও তার কার্যকারিতা শুরু হবে পরবর্তী অর্থাৎ পঞ্চদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে, তখন বিএনপির পায়ের তলার মাটি যেন মুহূর্তের জন্যই সরে যায়। তার বক্তব্যের সারমর্ম ছিল আসন্ন চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হচ্ছে না, এটি হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই। শিশির মনিরের এই বক্তব্যটি কোনো সাধারণ রাজনৈতিক বাগাড়ম্বর ছিল না, এর পেছনে ছিল বরফ শীতল আইনি যুক্তি এবং সুদূর প্রসারী কৌশল। মূলত আদালতে তত্ত্বাবধায়ক সরকার
সংস্কার ব্যবস্থা ফিরিয়ে আনার মামলাটির শুনানির এক পর্যায়ে দেশের প্রধান বিচারপতি একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করেছিলেন। এই ব্যবস্থা যদি পুনর্বহাল করা হয় তবে এর কার্যকারিতা ঠিক কবে থেকে শুরু হবে? শিশির মনিরের বক্তব্যটি ছিল সেই বিচারিক জিজ্ঞাসারই একটি সম্ভাব্য এবং কৌশলগত উত্তর। তিনি শুধু নিজের মত প্রকাশ করেননি, বরং দেশের সর্বোচ্চ আদালতে তিনি কোনো ধরনের যুক্তি উপস্থাপন করতে যাচ্ছেন তার একটি সুস্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছেন। অ্যাটর্নি জেনারেল যদিও বলেছেন যে কার্যকারিতার বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার, কিন্তু এটি সর্বজন বিদিত যে আদালত উভয় পক্ষের আইনজীবীদের ক্ষুরোধার যুক্তির তর্কের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত দেন। আর আইন অঙ্গনে শিশির মনিরের খ্যাতি হলো তিনি যে মামলায় যুক্তি ধরেন সেখানে সহজে পরাজিত হন না। তার যুক্তির ধার, আইনি ব্যাখ্যার গভীরতা এবং অকাট্য উপস্থাপনা আদালতে তার বক্তব্যকে এক বিশেষ ওজন দেয়। তার এই বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই বিএনপির এতদিনের সাজানো সব রাজনৈতিক হিসাব নিকাশ মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যায়। তারা যে আশায় বুক বেঁধেছিল নির্বাচনের আগে সংস্কারের রথের চাকা থামিয়ে একটি ক্ষমতাহীন স্থবির সরকারের অধীনে নির্বাচনে গিয়ে রাজনৈতিক ফায়দা লোটার, সেই আশা এক নিমেষে বিলীন হয়ে যায়। বিএনপির মূল ভীতি ছিল সংস্কার নিয়ে। তারা চেয়েছিল জুলাই সনদ সহ অন্যান্য বৈপ্লবিক সংস্কারগুলোকে ধামাচাপা দিয়ে সেগুলোর বাস্তবায়ন স্থগিত রেখে একটি পুরনো এবং পরিচিত নির্বাচনী ময়দান নামতে। কিন্তু শিশির মনিরের আইনি ব্যাখ্যা অনুযায়ী অন্তর্বর্তী সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ প্রায় ডিসেম্বর মাস পর্যন্ত সংস্কার কার্যক্রম চালানোর জন্য পূর্ণ সাংবিধানিক স্বাধীনতা ও ক্ষমতা পাবে। এই সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে সরকার দেশের আইনি ও প্রশাসনিক কাঠামোতে এমন এক পরিবর্তন নিয়ে আসতে পারে যা বিএনপির রাজনৈতিক ভবিষ্যতের জন্য অনুকূল তো নয়ই, বরং প্রতিকূলও হতে পারে। সুতরাং তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি যে আদত একটি সংস্কার বিরোধী চতুর কৌশল ছিল তা শিশির মনিরের একটিমাত্র আইনি যুক্তিতে অকার্যকর ও ভোতা হয়ে পড়েছে। এই ঘটনার পর থেকে শিশির মনিরের উপর বিএনপির পুঞ্জীভূত ক্ষোভ এক নতুন মাত্রা পেয়েছে, যা এখন আর দলের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই। যদিও প্রকাশ্যে তারা বিষয়টি স্বীকার করছে না, কিন্তু দলের ভেতরে তোলপাড় এবং শীর্ষ নেতাদের হতাশা আর গোপন থাকছে না। শিশির মনিরের অকাট্য আইনি যুক্তির সুনামির সামনে সালাউদ্দিন আহমেদের মতো বিএনপির শীর্ষ নেতারা পাল্টা যুক্তি দাঁড় করানোর যে দুর্বল চেষ্টা করেছেন তা খড়কুটোর মতো ভেসে গেছে। এর আগে ঐক্যমত্য কমিশনে একই দৃশ্য দেখা গিয়েছিল, যেখানে শিশির মনিরের ক্ষুরোধার যুক্তির সামনে দাঁড়ানোর মতো কোনো নেতাই বিএনপি ছিলেন না এবং সেখানে তার একক বুদ্ধিভিত্তিক আধিপত্যই প্রতিষ্ঠিত হয়েছিল। প্রকৃতপক্ষে শিশির মনিরের সঙ্গে বিএনপির এই শীতল সম্পর্ক বা টানাপোড়েন আকস্মিক নয়। এর আগেও বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে তাদের মধ্যকার মতপার্থক্য এবং কৌশলগত সংঘাত প্রকাশ্যে এসেছে। উদাহরণস্বরূপ কিছুদিন আগে শিশির মনিরের একটি বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি এবং তাদের ঘরানার কিছু ধর্মীয় গোষ্ঠীকে মাঠে নামিয়ে তার চরিত্র হননের একটি চেষ্টা করা হয়েছিল। শিশির মনির বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের গভীরতা বোঝাতে রোজা ও পূজার উদাহরণ টেনেছিলেন, কিন্তু তার ইতিবাচক বক্তব্যকে উদ্দেশ্যমূলকভাবে বিকৃত করে একটি সাম্প্রদায়িক ধূম্রজাল সৃষ্টির অপচেষ্টা করা হয়। বিএনপির মদতপুষ্ট কিছু গোষ্ঠী তার বিরুদ্ধে মিছিল সমাবেশ পর্যন্ত করেছিল, যদিও সেই পুরনো মিছিলকারীদের অনেকেই নিজেদের ভুল বুঝতে পেরে পদত্যাগ করেন এবং পুরো বিষয়টিকে একটি ঘৃণ্য অপরাজনীতি বলে আখ্যায়িত করেন। একইভাবে ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষরের ক্ষেত্রেও শিশির মনিরের দৃঢ় এবং দূরদর্শী ভূমিকার কারণে জামায়াতে ইসলামীর একটি বড় রাজনৈতিক ফাঁদ থেকে রক্ষা পেয়েছিল বলে রাজনৈতিক অঙ্গনে আলোচিত হয়। একটি প্রভাবশালী মহল চেয়েছিল জামায়াতে যেন এই সনদ স্বাক্ষর না করে একটি বিতর্কিত অবস্থানে চলে যায় এবং ছাত্র জনতার প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত হয়। কিন্তু শিশির মনিরের বিচক্ষণ নেতৃত্বে জামায়াত অত্যন্ত দ্রুততার সাথে সনদ স্বাক্ষর করে সেই অপ্রয়োজনীয় বিতর্ক থেকে নিজেদের সরিয়ে নেয়, যা কার্যত বিএনপির মিত্র হিসেবে পরিচিত ওই মহলটির রাজনৈতিক চালকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দেয়। সব মিলিয়ে অ্যাডভোকেট শিশির মনির এখন আর শুধু আইন অঙ্গনের একজন তারকা নন, তিনি নিঃশব্দে বাংলাদেশের রাজনীতির একজন অন্যতম প্রধান কৌশল নির্ধারক বা কিংমেকার হিসেবে আবির্ভূত হচ্ছেন। তার গভীর রাজনৈতিক প্রজ্ঞা এবং শানিত আইনি দূরদর্শিতা প্রতিপক্ষকে বারবার হতবাক ও পর্যদুস্ত করছে। এর অনিবার্য ফলস্বরূপ তার মিত্রের পাশাপাশি শত্রুর সংখ্যাও যে পাল্লা দিয়ে বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না। বিএনপির বহু প্রতীক্ষিত তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন পূরণের পথে তার এই বলিষ্ঠ এবং কৌশলগত অবস্থানই এখন রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। যদিও শিশির মনির ব্যক্তিগতভাবে বিএনপির অনেক শীর্ষ নেতার মামলা লড়েছেন, কিন্তু রাজনৈতিক ময়দানে তিনি যে তাদের এক মূর্তিমান হতাশা এবং বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন তা এখন দিনের আলোর মতোই স্পষ্ট। আর এ কারণেই তার একটি আইনি ব্যাখ্যায় বিএনপিতে যে তীব্র তোলপাড় শুরু হয়েছে তা সহজেই থামার নয়, বরং এই পুঞ্জীভূত হতাশা এবং চাপা ক্ষোভ অদূর ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে আরও বড় কোনো মেরুকরণের জন্ম দিতে পারে। এমন আশঙ্কা এখন আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। খেলা সবে শুরু হয়েছে মাত্র।